আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নম্বর বন্টন কাঠামো নিয়ে আলোচনা করব। কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখবে, কতটুকু লিখলে কত মার্কস পাবে এবং কিভাবে টাইমটাকে ম্যানেজ করতে হবে, এই বিষয়গুলো জানা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই খুবই জরুরি। আশা করছি ক্লাসটির মাধ্যমে উপকৃত হবে। অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ২৪-২৫ শিক্ষাবর্ষের যে কার্যকরকৃত নতুন কারিকুলাম রয়েছে, সেই কারিকুলাম অনুযায়ী এবার প্রতিটি সাবজেক্টের পরীক্ষা ১০০ মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে। আবার ১০০ মার্কের মধ্যে ২টা ভাগ আছে। আমি বলবো একটু মনোযোগ দাও। মনোযোগ দিলে পুরো বিষয়টা খুব সহজে এবং সংক্ষেপে বুঝাতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই ১০০ মার্কের মধ্যে ২টা পার্ট, একটা হচ্ছে ইন কোর্স, আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে লিখিত। ইন কোর্সে থাকবে ২০ মার্ক আর লিখিত থাকবে ৮০ মার্ক, মোট ১০০। এবং এই ইন কোর্সের মধ্যেও কিন্তু ৩টা পার্ট আছে। কয়টা পার্ট? ৩টা। একটা হচ্ছে লিখিত, ইন কোর্সেরও আবার লিখিত কলেজগুলোতে যে এক্সাম হয়। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, আরেকটা হচ্ছে উপস্থিতি। ওকে? এই ৩টা পার্ট মিলে কিন্তু ২০ মার্ক থাকে। এই ৩টা পার্টের কোনোটাও যদি তোমার অনুপস্থিতি বা অংশগ্রহণ না থাকে, কলেজ কর্তৃপক্ষ কিন্তু ইন কোর্সে কম মার্কস দিবে অথবা ইন কোর্সের মার্ক নাও দিতে পারে। আর এই ইন কোর্সের মার্ক যদি কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে না প্রেরণ করে, তাহলে কিন্তু কোনো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবে না। আর ফর্ম ফিল আপ না করতে পারলে পরীক্ষা দেওয়া তো দূরের কথা। ঠিক আছে? তো যাই হোক, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাসে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা শেষ করি। তাহলে ইন কোর্সে থাকে ২০ মার্ক, লিখিত থাকে ৮০ মার্ক। এই ২০ মার্কের ইন কোর্সের ব্যাপারটা, এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিবা। আর আজকে আমরা লিখিত নিয়ে আলোচনা করব যে লিখিত যে ৮০ মার্কের প্রশ্নটা, একটা প্রশ্নপত্র হবে, এইটার নম্বর কাঠামো কিরকম ভাবে হবে, প্রশ্নগুলা কিরকম হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, এই রেগুলেশনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে স্পষ্ট করে দিয়েছে যে ৪ ক্রেডিট কোর্সের জন্য, এখন ক্রেডিট বিষয়টা কি? দেখো, প্রতি পূর্ণ পত্রের জন্য ৪টা করে ক্রেডিট দেওয়া হয়। একটা সাবজেক্টের জন্য সহজভাবে বোঝো যে এই যে যে একটা কম্পালসরি সাবজেক্ট আছে না, বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, পরিচয়, এই সাবজেক্টের ক্রেডিট সংখ্যা হচ্ছে ৪। মানে যেসব সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল নাই বা ভাইবা নাই, এই সাবজেক্টগুলাকে আমরা ৪ ক্রেডিট বলি বা বিশ্ববিদ্যালয়ে ৪ ক্রেডিট বলে। তাহলে ৪ ক্রেডিট কোর্সের জন্য ১২টা প্রশ্নের মধ্যে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এই ৮টি প্রশ্নের উত্তর যদি একটা স্টুডেন্ট ঠিকভাবে দেয়, সে ৮০ মার্ক পাবে এবং পরীক্ষার জন্য সময় হবে ৪ ঘন্টা। আচ্ছা, পুরো বিষয়টা বোঝার জন্য আমরা একটা নমুনা প্রশ্ন দেখব। যদিও এটা একটা সাজেশনের অংশ, আমাদের তোমাদের আরেকটা এই ফাঁকে কথা বলে রাখি, অনার্স প্রথম বর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একদম শেষ সময়ের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, সলিউশন সহকারে। আ অনেক স্টুডেন্টই এখনো পর্যন্ত তোমরা বুঝতে পারছো না যে আসলে কোনটা ছেড়ে কোনটা পড়বে, শুরুটা কোথা থেকে করবে। আমি জানি এটা বুঝতে পারছো না। এবং তুমি যদি নিজে, নিজে এটা করতে চাও, আরো ২ মাস চলে যাবে যে কোথা থেকে তুমি শুরু করবা। এজন্য তোমার উচিত হবে, যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আমাদের ব্যাচে তুমি যুক্ত হতে পারো। প্রাইভেট ব্যাচে যুক্ত হও, আমাদের নোটসগুলো নাও, টিচারদের পরামর্শ মতো পড়াশোনা করো। তাদের গাইডলাইন মতো মানে পড়াশোনা করে এই কয়েকটা দিন আছে না, পরীক্ষার খুব বেশি কিন্তু সময় নাই। জুন মাসে তোমাদের পরীক্ষা। একদম 100% লিখে রাখতে পারো। ওকে? তো এই কম সময়ে পরীক্ষার প্রস্তুতির জন্য টিচারদের গাইডলাইন, পরামর্শ, এই সাজেশনগুলো যদি তুমি পড়ো, আ খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারো। যাই হোক, এটা হচ্ছে আ একটা নমুনা কোশ্চেন, হ্যাঁ? তো এরকম তোমাদের প্রশ্নের উপরে ঠিক এইভাবেই লেখা থাকবে, অনার্স প্রথম বর্ষ, বিষয় কোড, বিষয়ের নাম, সময় কয় ঘন্টা, ৪ ঘন্টা, পূর্ণমান ৮০। ঠিক আছে? ৮০ র মধ্যে পরীক্ষা। প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এই কথাটার মানে হচ্ছে সিরিয়াল এলোমেলো করা যাবে না। যেমন ১ এর পরে তুমি ধরে নাও ১ নাম্বার প্রশ্ন লিখছো। ১ নাম্বারের পরে তুমি ১০ নাম্বার লিখতেছো। ১০ এর পরে আবার ২ লিখতেছো। এভাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতায় করা যাবে না। এই নিয়মটা যদি না ফলো করো, তাহলে টিচার চাইলে তোমার পুরা খাতা কেটে দিতে পারে। তুমি যতই সঠিকভাবে প্রশ্নের উত্তর করো। ওই যে আগে আমরা একটা বিষয় শিখতাম না? যে ভালো প্রশ্নের উত্তরগুলো আমরা আগে লিখবো, যেগুলো কম পারি সেগুলো পরে লিখবো। বাট ওই টেকনিকটা এখানে ফলো হবে না। ওটা ইমপ্লিমেন্ট করা যাবে না। যেটা তোমাকে করতে হবে, ধারাবাহিকভাবে লিখতে হবে। ১ এর পরে ২, কিংবা ১ এর পরে যদি ২ না পারো তাহলে ৩, ৩ এর পরে যদি ৫ একবারে পারো। এভাবে ধারাবাহিকভাবে। মানে পিছন থেকে আগে আসা যাবে না। সামনে থেকে পিছনে তুমি যেতে পারবা। ভালো করে বুঝতেছো, হ্যাঁ? মনোযোগ দিচ্ছ তো? একটু মনোযোগ দাও। যাই হোক, এইভাবে দেখো ১ থেকে ১২ পর্যন্ত
মোট 12টা কোশ্চেন থাকবে। তুমি যে প্রশ্নের উত্তরগুলা পারবা ঠিক এরকমভাবে কোশ্চেন হবে। সেই প্রশ্নের উত্তরগুলা তোমাকে করতে হবে। এবং প্রতি প্রশ্নের জন্য তোমার মার্কস থাকবে কত? এই যে দেওয়া আছে 10 মার্ক। এখন 10 মার্কের একটা প্রশ্নের উত্তর করার জন্য মিনিমাম তোমাকে ৮ থেকে ১০ পৃষ্ঠা করে একটা করে উত্তর লিখতে হবে। তাহলে মোটামুটি মিনিমাম যদি একেবারে কম উত্তর লেখো, থিওরি যে সাবজেক্টগুলো আছে তার উপরেও ৫ থেকে ৬ পৃষ্ঠা করে লিখতে হবে। এটা মাস্ট। ৫ থেকে ৬ পৃষ্ঠা করে একটা প্রশ্নের উত্তর লিখতেই হবে ১০ মার্কের জন্য। ঠিক আছে? সেইভাবে তোমাকে টাইমটা ম্যানেজ করতে হবে। দেখো, আ অনেকে ভাবতে পারো যে একটা প্রশ্নের উত্তর আমি ৮ থেকে ১০ পৃষ্ঠা লিখব? তোমাকে সময় কয় ঘন্টা দিচ্ছে? ৪ ঘন্টা। তার মানে কি ৪ ঘন্টা তো এমনি, এমনি দিচ্ছে না, না? অনেক কিছু লিখতে হবে, বিস্তারিত তুলে ধরতে হবে। এজন্যই কিন্তু আ মার্কসও ১০ দিচ্ছে, আবার সময়ও তোমাকে ৪ ঘন্টা দিচ্ছে। মানে প্রতি প্রশ্নের জন্য কত মিনিট করে সময় পাচ্ছ একটু হিসাব করো, শিক্ষার্থী বন্ধুরা। আরেকটা ক্যাটেগরি হইতে পারে, এরকম প্রশ্ন হতে পারে, আবার হতে পারে কি? মনে করো এই ৭ নাম্বার প্রশ্নটাকেই ২ টা ভাগে ভাগ করে দিতে পারে। ক নাম্বার। ক নাম্বারে দিল ভাষা আন্দোলন কি? খ নাম্বারে দিল যে ১৯৫২ সালের আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বর্ণনা দাও। সেক্ষেত্রে কিন্তু এই ২ টা প্রশ্নের উত্তরই করতে হবে তোমাকে। তুমি আবার ভাববা না যে এইটা একটা করব, এখান থেকে এভাবে করব। এভাবে না। ২ টা প্রশ্নের উত্তরই করতে হবে। আবার অনেক সময় একটা প্রশ্নেরই ৩ টা পার্ট থাকতে পারে। হুম? সেটা কিভাবে? আ উম এই সাবজেক্টগুলাতে তুলনামূলক এরকম ৩ টা প্রশ্ন কম হবে। কিন্তু আদার্স যে সাবজেক্টগুলো আছে, আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের কথা যদি বলি, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কথা যদি ধরি, ম্যাথ ডিপার্টমেন্টের কথা যদি ধরি, তো দেখা যাবে যে একটা প্রশ্নের ৩ টা পার্ট থাকবে। মনে করো ৫ নাম্বার দিয়েই ৫ নাম্বারে ক বিভাগ থাকবে, মানে ক নাম্বার থাকবে, খ নাম্বার থাকবে, গ নাম্বার থাকবে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে, ধরে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব যাতে পুরো বিষয়গুলো তোমাদের বুঝতে পারো। কারণ কোয়েশ্চেন প্যাটার্ন যদি তুমি না বুঝতে পারো, হ্যাঁ? কোয়েশ্চেন কিভাবে হতে পারে এইটাই যদি তোমার ধারণা না থাকে, তাহলে আসলে ওইভাবে তুমি প্রস্তুতি নিতে পারবে না। তোমার কাছে ক্লারিটি আসবে না। তো যাই হোক, প্রশ্নের প্যাটার্নটা ঠিক এইভাবে হতে পারে, শিক্ষার্থী বন্ধুরা। এখন আরেকটা বিষয় তোমাদের সামনে আমরা আলোচনা করি যে এই পরীক্ষায় পাস নাম্বার কত? প্রশ্নে কিভাবে হতে পারে এটা তো বুঝতে পারলে নাকি? এই যে এখানেও কিন্তু বলে দেয়া আছে সর্বোচ্চ ৩ টি। ৩ টির উপর কিন্তু থাকবে না। ক, খ, গ অথবা এবিসি, এই ৩ টা পার্টে বিভক্ত হতে পারে। হুম? আর এই যে অ্যাসাইনমেন্ট, ক্লাস বা ইন কোর্স সবকিছু মিলায় যে ২০ মার্ক, সেটাতে ক্লাসের শুরুতেই আমরা বলে দিলাম। এখন আসি যে এই যে আ ৮০ মার্কের মধ্যে লিখিত পরীক্ষা এবং ইন কোর্সে ২০, মোট ১০০ মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে। এই ১০০ মার্কের মধ্যে একটা স্টুডেন্ট কত পেলে পাস করবে? পাস মার্ক কত? এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছো। পাস মার্ক কত? শিক্ষার্থী বন্ধুরা, দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোন সাবজেক্টে পাস করতে গেলে অবশ্যই সেই স্টুডেন্টকে 40% মার্কস পেতে হবে। 40%, ১০০ র 40% কত? ১০০ র 40% কত বলো তো? ৪০। অর্থাৎ তোমাকে মাস্ট বি একটা সাবজেক্টে পাস করতে গেলে সবকিছু মিলায়, যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে বা ভাইবা আছে, সবকিছু মিলে ১০০ র মধ্যে যদি একটা স্টুডেন্ট ৪০ পায়, সেই স্টুডেন্ট পাস করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইন কোর্স বা লিখিত থেকে আলাদা করে পাস মার্ক আছে? হ্যাঁ, ইন কোর্সে আলাদা করে পাস মার্ক আছে। ন্যূনতম একটা স্টুডেন্টকে ৬, ৭ পেতেই হবে। ঠিক আছে? আর এই লিখিত যে ৮০ মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে, এই ৮০ মার্কের মধ্যে কোনো ভাগ নাই। ঠিক আছে? তুমি ৪০ পেয়েও সরাসরি পাস করতে পারো। আবার তুমি ৩০ পেয়েও পাস করতে পারো। আবার তুমি ২০ পেয়েও পাস করতে পারো। ডিপেন্ড করতেছে তুমি ইন কোর্স এ কত পাচ্ছ। মানে মূল কথা হচ্ছে এই পাস মার্ক হচ্ছে ইন কোর্স এবং লিখিত মিলে। ইন কোর্স এবং লিখিত মিলে। তো এই বিষয়টা আরো ভালো করে বোঝো। মনে করো তুমি ইন কোর্সে ১৫ পেয়েছ। হুম? তাহলে ৪০ এ পাস মার্ক। তাহলে ৪০ পেতে লিখিততে কত পেতে হচ্ছে? ভালো করে হিসাব করো তো। লিখিত তো পেতে হচ্ছে ২৫। এই ২৫ আর ৪০ কত হয়? ২৫, ১৫ কত হয়? ৪০। তাহলে তুমি পাস করবা। আবার ধরে নাও তুমি ইন কোর্সে ২০ এ ২০ ই পেয়েছ। তাহলে লিখিততে তোমাকে কত পেতে হচ্ছে? ২০ পেতে হচ্ছে। ঠিক আছে? তার মানে আ লিখিততে আসলে ওই ধরনের কোনো ফ্যাক্ট না যে তুমি কত পাচ্ছ বা মানে কত মার্কস তুমি পাচ্ছ। কিন্তু ইন কোর্সে ন্যূনতম তোমাকে ৬-৭ পেতে হবে। না হলে তো তুমি তো ফর্ম ফিল আপ করতেই পারবা না। বুঝতে পারছো? তাহলে ২ টা মিলে পাস হয়। ইন কোর্স এবং লিখিত মিলে কোন স্টুডেন্ট যদি ৪০ পায়, তাহলে সেই স্টুডেন্ট পাস করবে। তাহলে আজকের ক্লাসে পুরো একটা সামারাইজ করে দেই যে নম্বর বন্টন কিভাবে হবে। ৮০ মার্কের মধ্যে পরীক্ষা হবে। ৮ টা কোয়েশ্চেন, মানে ১২ টা কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে ৮ টা উত্তর করতে হবে। প্রতি মার্কসের মানে প্রশ্নের জন্য ১০ মার্ক। এবং পাস মার্ক হচ্ছে ৪০। ইন কোর্স এবং লিখিত ২ টা মিলে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মিতভাবে এরকম বিভিন্ন ক্লাস যেগুলো তোমাদের আসলেই উপকারে আসবে, যেগুলো জানার বিষয়, সেগুলো নিয়ে আমরা ভিডিও বা ক্লাস আপলোড করব এই চ্যানেলটিতে।
অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। একই সাথে অনুরোধ করব কোর্স ফি খুবই সামান্য আমরা রেখেছি যাতে মানে সব স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হতে পারে, আমাদের পরিবারের সদস্য হতে পারে। আ আ এইজন্য স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করে কি সার্ভিস পাবে না পাবে একটু জেনে নিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। তো ভালো থাকো সবাই। দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে।